Hello student, good morning to everyone. How are you? I hope all of you are well. তো আজকে আমি তোমাদের যে বিষয়টি পড়াবো সেটা হলো স্ট্যান্ডার্ড 2 এর বাংলার ব্যাকরণ। আগের ক্লাসগুলোতে আমি তোমাদের ব্যাকরণের প্রথম অধ্যায় অর্থাৎ বর্ণমালা ও ভাষা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি তোমাদের পড়াবো দ্বিতীয় অধ্যায় বিশেষ্য পদ, যাকে আমরা ইংরেজিতে বলি নাউন। বিশেষ্য পদ কি না, কোনো বস্তু বা স্থান বা দেশ বা জাতি বা কাল ইত্যাদির যে নাম বোঝায় সেটাই হলো বিশেষ্য পদ। তো চলো দেখি বিশেষ্য পদ নিয়ে তোমাদের বইটির মধ্যে কি কি আছে। দেখো আমরা চলে এসেছি বিশেষ্য পদ, যাকে আমি আগেই বললাম যে যাকে আমরা ইংরেজিতে বলি নাউন। দেখো এখানে কয়েকটি উদাহরণ দেওয়া আছে, উদাহরণের মাধ্যমে তোমাদের বিশেষ্য পদগুলি এইখানে বোঝানো হয়েছে। যেগুলো বিশেষ্য পদ সেইখানে তোমাদের দেখো একটু অন্য রঙের কালি দিয়ে লেখা আছে। তো প্রথমে কি আছে, টেবিলের উপর বইটি আছে। টেবিলটা কি, টেবিলটা একটা বস্তু, বইটাও একটা বস্তু, তো দুটোই হচ্ছে কি বস্তুর নাম বোঝাচ্ছে। তো সেই কারণে এই দুটো কি বিশেষ্য পদ, কারণ এই দুটো দেখো অন্য রঙের কালি দিয়ে লেখা আছে। উপর আর আছে দুটো কালো কালিতে লেখা আছে, টেবিলের আর বইটি এই দুটো নীল কালিতে লেখা আছে। তো নীল কালিতে লেখা যে শব্দ দুটি রয়েছে, এই শব্দ দুটি কি না, এই শব্দ দুটি হচ্ছে বিশেষ্য পদ, একটা টেবিল আর একটা বই। দেখো গীতা পড়ছে, গীতাটা দেখো সেমভাবেই লেখা আছে নীল কালিতে। তো গীতাটা কি একটা ব্যক্তির নাম বোঝাচ্ছে, এই যে মেয়েটির নাম গীতা, তো সেই কারণে গীতা হচ্ছে বিশেষ্য পদ। এইগুলি হলো ফল, ফলটাও দেখো একটা অন্য কালিতে লেখা আছে। তো ফলটা কি একটা বস্তুর নাম, তো সেই কারণে ফলটা হচ্ছে কি বিশেষ্য পদ। দিল্লিতে লালকেল্লা আছে, দিল্লিতে আর লালকেল্লা দুটোই হচ্ছে কি জায়গার নাম হচ্ছে, তো সেই কারণেই এইটা হচ্ছে কি বিশেষ্য পদ, আর দুটোই দেখো নীল রঙের কালিতে লেখা আছে। এটি হয় বালক, বালকটা কি, বালকটা হচ্ছে একটা জাতি বোঝাচ্ছে, যে ছেলেটা এই এই যে ছবিটা দেখাচ্ছে এটা ছেলে না মেয়ে না কি, এটা জাতি বোঝাচ্ছে। তাই এই জাতির নাম বোঝালে কি হয় বিশেষ্য পদ হয়, তাহলে বালক হচ্ছে বিশেষ্য পদ। তাই এটা দেখো নীল কালিতে লেখা আছে। লোকটি আসছে, দেখো লোকটি, লোকটা হচ্ছে কি বিশেষ্য পদ, তাই এটা অন্য কালিতে লেখা আছে। তো লোকটি আসছে। তো দেখতে পেলাম এইখানে টেবিল, বই, গীতা, ফল, দিল্লিতে লালকেল্লা, বালক, লোকটা বা লোকটি, এগুলো প্রত্যেকটাই হচ্ছে কি বিশেষ্য পদ। কোনোটা জাতির নাম, কোনোটা বস্তুর নাম, কোনোটা স্থানের নাম, কোনোটা বা দেশের নাম। তো সেই কারণে প্রত্যেকটা যে জিনিস বোঝাচ্ছে শব্দের দ্বারা, যেমন বললাম ব্যক্তি, বস্তু, স্থান, কাল, দেশ, জাতি, যে এইগুলোর নাম বোঝাচ্ছে, তাই এইটা হচ্ছে বিশেষ্য পদ। উপরের রঙিন অক্ষরের শব্দগুলি হলো বিশেষ্য পদ। দেখো আমি প্রথমে বলেছি উপরে যে রঙিন শব্দগুলো, যেমন টেবিল, বইটি, গীতা, ফল, দিল্লিতে লালকেল্লা, বালক, লোকটি, এইগুলো প্রত্যেকটাই কি বিশেষ্য পদ। বিশেষ্যের অর্থ হলো নাম। বিশেষ্য কথার মূল অর্থ কি, বিশেষ্য কথার মূল অর্থ হলোই নাম। কথা ও শব্দ যা বাক্যে ব্যবহার করা হয় তাকে পদ বলে। তা পদকে আমরা ইংরেজিতে কি বলি, ওয়ার্ড। তাহলে পদ কাকে বলে না, কথা ও শব্দ যা বাক্যে ব্যবহার করা হয়, বাক্যের মধ্যে যে কথাটা শব্দটা ব্যবহার করছি সেটাই হলো পদ। কয়েকটি পদের নমুনা দেওয়া হলো, এইগুলি দিয়েই বাক্য তৈরি হয়। দেখো কয়েকটা পদের নমুনা এখানে নিচে দেওয়া হয়েছে, যেগুলো দিয়ে কি হয় বাক্য তৈরি করা হয়। অমিত, গীতা, এটা কি ব্যক্তির নাম, অমিত একজনের নাম, গীতা একজনের নাম, তো এটা কি ব্যক্তির নাম। ছাত্রী, বালক, এখানে আমি আগেই বলেছি গীতা হচ্ছে ব্যক্তির নাম, বালক হচ্ছে কি জাতির নাম। দেখো এখানে দিয়েছে ছাত্রী, বালক, এটা কি জাতির নাম। টেবিল, বই, ফল, এগুলো বস্তুর নাম। লালকেল্লা, দিল্লি, এইগুলো স্থানের নাম। সৌন্দর্য, দারিদ্র্য ভাবের নাম।
দয়া, ক্ষমা এগুলো গুণের নাম। শয়ন, গমন কাজের নাম। শয়ন মানে শোয়া, গমন মানে চলা। তো এইগুলো কি কাজ করা বোঝায়, এগুলোকে কাজ করা বোঝায়, তাই এই জন্য হচ্ছে কাজের নাম। দয়া, ক্ষমা এগুলো হচ্ছে কি গুণ, একটা যে যার গুণ, যদি মানুষের মধ্যে যদি দয়া থাকে তো তার সেটা গুণ। সৌন্দর্য, দারিদ্র্য এটা হচ্ছে ভাব বা অবস্থার নাম। তো এইগুলো যে উপরে যে উদাহরণগুলো দেওয়া আছে তো সেইগুলোই এইখানে কি দিয়েছে যে কোনটা কার নাম, ব্যক্তির নাম কোনটা, জাতির নাম কোনটা, বস্তুর নাম কোনটা, স্থানের নাম কোনটা, ভাবের নাম কোনটা, গুণের নাম কোনটা, কাজের নাম কোনটা। তো এই যে সমগ্র আমরা যে দেখতে পাচ্ছি যে সমস্ত যে নামগুলো দেওয়া আছে তো এই সবগুলোকে আমরা যোগ করে একসঙ্গে কি বলছি, বিশেষ্য পদ বলছি। তাহলে আমরা বলতে পারি যে শব্দের দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থান, কাল, দেশ, জাতি, ভাব, গুণ, ক্রিয়া প্রভৃতির নাম বোঝায় তাকে বিশেষ্য পদ বলে। তাহলে যে শব্দ দিয়ে কোনো ব্যক্তির নাম বোঝাচ্ছে, বস্তুর নাম বোঝাচ্ছে, দেশের নাম, স্থানের নাম, কালের নাম, ক্রিয়া করা বোঝাচ্ছে, ভাব বোঝাচ্ছে, গুণ বোঝাচ্ছে, সেইগুলো প্রত্যেকটাই হচ্ছে কি বিশেষ্য পদ। বিশেষ্যকে 3 ভাগে ভাগ করা হয়। তাহলে বিশেষ্য পদ কাকে বলে জানলাম, পদ কাকে বলে জানলাম, বিশেষ্য কথার অর্থ কি জানলাম। এবার জানবো কি বিশেষ্যকে কটা ভাগে ভাগ করা হয়। বিশেষ্যকে 3টি ভাগে ভাগ করা হয়। দেখো কি কি, ব্যক্তিবাচক বিশেষ্য, জাতিবাচক বিশেষ্য, ভাববাচক বিশেষ্য। ব্যক্তিবাচক কোনগুলো এবার জানবো আমরা, ব্যক্তিবাচক বা সংজ্ঞাবাচক বিশেষ্য, যাকে আমরা ইংরেজিতে কি বলি, প্রপার নাউন। যে বিশেষ্যের দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর সুনির্দিষ্ট নাম বোঝায় তাকে সংজ্ঞাবাচক বিশেষ্য বলে বা ব্যক্তিবাচক বিশেষ্য বলে। তাহলে যে বিশেষ্যের দ্বারা কোনো ব্যক্তি মানে সুনির্দিষ্ট করে দেবে যে এই ব্যক্তিটার নাম বা বস্তুটার নাম। যেমন এখানে দেখো বলছে গীতা পড়ছে, যে গীতা, এই গীতাটা হচ্ছে কি একটা ব্যক্তির নাম এবং সুনির্দিষ্ট হয়ে বলে দিচ্ছে যে গীতা। তাহলে এইটা হচ্ছে কি ব্যক্তিবাচক বা সংজ্ঞাবাচক বিশেষ্য। যেমন দেখো সুভাষচন্দ্র বসু, সুভাষচন্দ্র বসু কি একটা নির্দিষ্ট নাম, ব্যক্তির নাম। রামচরিতমানস এটা একটা বইয়ের নাম, ধর্মগ্রন্থ। সারনাথ এইটা একটা কি না, এটা একটা মন্দির। হিমালয় পর্বতের নাম। যীশুখ্রিস্ট, চাউমিন ইত্যাদি। তো এইগুলো কি নির্দিষ্টভাবে নাম বলে দিচ্ছে। তো এই কারণে চাউমিন হচ্ছে একটা বস্তুর নাম, তো নির্দিষ্ট হয়ে বলছে যে এইটাকেই চাউমিন বলে, এই বস্তুটাকেই চাউমিন বলে। কিন্তু অন্য কোনো বস্তুকে যদি এইটা যদি দেখা হয় পার্টিকুলার এইগুলোকেই ফল বলা হয়, এটা কিন্তু কেউ আমরা চাউমিন বলবো না। তো এটা সুনির্দিষ্ট করে বলছে বস্তুটার নাম এটা ফল, তো সেই কারণেই এটা হচ্ছে ব্যক্তিবাচক বা সংজ্ঞাবাচক বিশেষ্য। আবার এইখানে চাউমিনটাকে আমরা সুনির্দিষ্টভাবে এটা নাম দিয়ে বলছি কি এইটাই হচ্ছে চাউমিন, এটা কিন্তু ফল না। তো সেই কারণে এইটাই হচ্ছে কি ব্যক্তিবাচক বা সংজ্ঞাবাচক বিশেষ্য। সেই রকমে এইটা যদি বলি সুভাষচন্দ্র বসু না, এটা যদি বলি নেতাজি রবীন্দ্রনাথ ঠাকুর, তো কখনোই এটা রবীন্দ্রনাথ ঠাকুর নয়, কারণ ইনি হচ্ছেন নেতাজি সুভাষচন্দ্র বসু। তো সুনির্দিষ্টভাবে এনার নাম বলে দেওয়া হচ্ছে, তো সেই কারণে এটা হচ্ছে ব্যক্তিবাচক বা সংজ্ঞাবাচক বিশেষ্য। এরপরে জানবো আমরা জাতিবাচক বিশেষ্য। চলো দেখি জাতিবাচক বিশেষ্য কি বা উদাহরণ জানি। দেখো জাতিবাচক বা শ্রেণীবাচক বিশেষ্য, আমরা দেখতে পেলাম ব্যক্তিবাচক বিশেষ্য আর একটা নাম আছে কি সংজ্ঞাবাচক, জাতিবাচকেরও আর একটা নাম আছে শ্রেণীবাচক। যে বিশেষ্যের দ্বারা কোনো জাতি বা শ্রেণীর নাম বোঝায়। আগেটা জানলাম যে বিশেষ্যের দ্বারা কোনো ব্যক্তির সুনির্দিষ্ট বা বস্তুর সুনির্দিষ্ট নাম বোঝায়, আর এইখানে কি জানতে পারছি না যে বিশেষ্যের দ্বারা কোনো জাতি বা শ্রেণীর নাম বোঝাচ্ছে, এটা কোন জাতি, এটা কোন শ্রেণী, তো সেইটাকেই হচ্ছে বলছে জাতিবাচক বা শ্রেণীবাচক বিশেষ্য। যেমন বালক, গাভী, গাছ, নদী, পাখি, পাহাড় ইত্যাদি। দেখো বালক বলছে, একে আমরা কিন্তু জাতি বলছি, কারণ এর জাতিটার নাম কি বালক। এটা গাভী বা গরু, গাছ, পাখি, পাহাড়, নদী
দেখো এই যে যেমন নদীটা এইভাবে যে যে ধরনের এই যে নদীর যেমন কি একটা নিজস্ব আকার আকৃতি আছে, তো এই ধরনের আকার আকৃতিযুক্ত যে সমস্ত যে জিনিসগুলোকে দেখবো তো আমরা সেইগুলোকে নদীই বলবো, কারণ নদীকে এরকমই দেখতে হয়, তাই এই জাতিটার নাম হচ্ছে বা এই শ্রেণীটার নাম হচ্ছে নদী। আমরা কিন্তু একে সমুদ্র কখনোই বলবো না। যেমন এই এবড়ে খেবড়ে পাথুরে এটাকে আমরা কি বলবো, পাহাড় বলবো, কারণ এর জাতি বা শ্রেণীটার নামই হচ্ছে পাহাড়। যেমন ডানাওয়ালা আকাশে উড়তে পারে, ফল খেতে পারে, এরম ধরনের জাতি বা শ্রেণীটাকে আমরা কি বলবো, পাখি বলেই চিনবো, কারণ এদের জাতটা বা শ্রেণীটাই হচ্ছে কি পাখি। তো তাহলে জানতে পারলাম কি জাতিবাচক বা শ্রেণীবাচক বিশেষ্য কি না, যে বিশেষের দ্বারা কোনো জাতি বা শ্রেণীর নাম বোঝায় তাকেই বলছে জাতিবাচক বা শ্রেণীবাচক বিশেষ্য। যেমন বালক, গাভী, গাছ, নদী, পাখি, পাহাড় ইত্যাদি। পরেরটা ভাববাচক বা অবস্থাবাচক বা গুণবাচক বিশেষ্য। আগের দুটো আমরা একটা একটা করে অপর নাম পেলাম, কিন্তু এর কিন্তু আমরা তিনটে নাম পেয়েছি। দেখো, ভাববাচক বা অবস্থাবাচক বা গুণবাচক বিশেষ্য, যাকে আমরা ইংরেজিতে কী বলি, অ্যাবস্ট্রাক্ট নাউন। আর জাতিবাচক বা শ্রেণীবাচক বিশেষ্যকে ইংরেজিতে কী বলি, কমন নাউন। দেখো, যে বিশেষের দ্বারা ভাব, গুণ, দোষ, দশা ইত্যাদি বোধ প্রকাশ করা হয় তাকে ভাববাচক বা অবস্থাবাচক বা গুণবাচক বিশেষ্য বলে। যে বিশেষ্য দিয়ে কি করা হচ্ছে, যে বিশেষ্য দিয়ে ব্যক্তি বা বস্তুর যে গুণটা আছে বা ভাবটা আছে বা অবস্থাটা আছে বা দোষ আছে, দশা আছে, এইগুলো কি করছে, প্রকাশ করছে। তো সেটাই হচ্ছে কি অবস্থাবাচক বা ভাববাচক বা গুণবাচক বিশেষ্য, যাকে আমরা ইংরেজিতে কি বলি, অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন হচ্ছে দেখো, ক্ষমা, মিত্রতা, শৈশব, অবজ্ঞা, মিথ্যা, সরলতা, হিংসা, পরিচ্ছন্নতা, শীতলতা প্রভৃতি। এইগুলো হচ্ছে কি এক একটা দোষ। যেমন মিথ্যা একটা দোষ, আচ্ছা, যেমন হচ্ছে কি ক্ষমা একটা গুণ, তারপরে হচ্ছে শৈশব একটা অবস্থা। এইগুলো যে প্রকাশ পাচ্ছে, মিত্রতা মানে বন্ধুত্ব, এটা যে একটা ভাব যে প্রকাশ পাচ্ছে, দুজনের মধ্যে বন্ধুত্ব আছে, এইটাই হচ্ছে কি ভাববাচক বা অবস্থাবাচক বা গুণবাচক বিশেষ্য। এইখানে যেমন ক্ষমা করে দিচ্ছে, এই সাধুটা যেমন এই মহিলাটাকে ক্ষমা করে দিচ্ছে, তো এইটা একটা এই সাধুটার গুণ, কারণ সে মানুষকে ক্ষমা করে দিতে জানে। তো তার যে গুণটা বেরোচ্ছে সেটাই হচ্ছে কি গুণবাচক বা ভাববাচক বা অবস্থাবাচক বিশেষ্য পদ। তাহলে আমরা কি কি জানতে পারলাম, ভাববাচক বিশেষ্য দ্বারা শুধু দোষ, গুণ, অবস্থা, দশা ইত্যাদি বোঝায়। তাহলে ভাববাচক বিশেষ্য দ্বারা শুধুমাত্র যার দোষ থাকবে, যেমন মিথ্যা কথা বলা একটা দোষ, হিংসা করা যেমন একটা দোষ, তারপরে মিত্রতা, ক্ষমা, এগুলো যেমন একটা গুণ, তো সেইগুলো কি হচ্ছে কি গুণ বোঝাচ্ছে, এইগুলো অবস্থা, দশা ইত্যাদি বোঝাচ্ছে, এইগুলো শুধুমাত্র এইগুলোই বোঝায়। ভাববাচক দ্বারা শুধুমাত্র দোষ, গুণ, অবস্থা, দশা এইগুলোকেই বোঝাবে, অন্য কোনো কিছু বোঝাবে না। তাহলে আমরা কি জানতে পারলাম এই অধ্যায়টা থেকে, না বিশেষ্য কাকে বলে, যে শব্দের দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থান, কাল, দেশ, জাতি, গুণ ও ক্রিয়ার নাম বোঝায় তাকে বিশেষ্য বলে। যেমন লোহা, কালিদাস, গাছ, দিল্লি, কলকাতা ইত্যাদি। বিশেষ্য প্রধানত কয় প্রকার, বিশেষ্য প্রধানত 3 প্রকার, ব্যক্তিবাচক, জাতিবাচক এবং ভাববাচক। ব্যক্তিবাচক কাকে বলে বা ব্যক্তিবাচক বা সংজ্ঞাবাচক বিশেষ্য কাকে বলে, না যে বিশেষের দ্বারা নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুর নাম বোঝাবে তাকেই বলছে ব্যক্তিবাচক বা সংজ্ঞাবাচক বিশেষ্য। যেমন বিবেকানন্দ, সুভাষচন্দ্র বসু, রামচরিতমানস, হিমালয়, দিল্লি, গঙ্গা নদী ইত্যাদি। জাতিবাচক বা শ্রেণীবাচক বিশেষ্য কি, না যে বিশেষের দ্বারা কোনো বস্তু বা প্রাণীর এক একটিকে না বুঝিয়ে ওই বস্তু বা প্রাণীর সমগ্র শ্রেণীটাকে বোঝাচ্ছে। একটা বস্তু বা প্রাণীকে না বুঝিয়ে সমগ্র বস্তু বা প্রাণীটাকে বোঝাচ্ছে, সেইটাই হচ্ছে শ্রেণীবাচক বা জাতিবাচক বিশেষ্য। যেমন মানুষ, গরু, বাঘ, বাঙালি, হিন্দু, মুসলমান, খ্রিস্টান ইত্যাদি। এরপর হচ্ছে ভাববাচক বা অবস্থাবাচক বা গুণবাচক বিশেষ্য পদ কি,
না যে বিশেষ্যের দ্বারা ব্যক্তি বা বস্তুর কোনো ভাব, গুণ, অবস্থা, দশা ইত্যাদি প্রকাশ করে সেটাই হলো ভাববাচক বা অবস্থাবাচক বা গুণবাচক বিশেষ্য। যেমন ক্ষমা, হিংসা, পরিচ্ছন্নতা, শীতলতা ইত্যাদি। তো আমাদের আজকে পড়া এখানে শেষ হলো। নেক্সট দিন আমি তোমাদের এই অধ্যায়ের যে অনুশীলনীটি আছে সেটা আমি তোমাদের করাবো। তো তোমরা বাড়িতে বিশেষ্য পদটি ভালো করে মন দিয়ে পড়বে এবং বারবার তোমরা কিন্তু এইগুলো ভালো করে মন দিয়ে পড়বে, বারবার তোমরা এগুলো প্র্যাকটিস করবে যাতে তোমাদের এইগুলো কী হয় বুঝতে সুবিধা হয়। কারণ বিশেষ্য পদ 3 রকমের আছে, তিনটে কিন্তু 3 রকম, তিনটের সাথে তিনটের কোনো মিল নেই, তিনটে কিন্তু সম্পূর্ণ আলাদা। তো আমার ভিডিও এখানে এসে নেক্সট দিন আমি তোমাদের অনুশীলনীটি করাবো। টাটা, হ্যাভ এ নাইস ডে।